আসসালামু আলাইকুম, আমি সেলিম। তো আজকে আমরা আলোচনা করব কাজ ক্ষমতা শক্তি নিয়ে। তো এই অধ্যায়ে যদি তোমার সমস্যা থেকে থাকে তাহলে তোমার জন্য এটা পারফেক্ট ভিডিও। কারণ আমি এই ভিডিওতে যে বিষয়গুলো আপনাকে শেয়ার করবো বা তোমাকে শেয়ার করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং তুমি যদি ক্লাসটি শেষ পর্যন্ত দেখো নিশ্চয়ই তুমি এই অধ্যায়ের সম্পূর্ণ একটি ধারণা তোমার আর মাথায় এসে যাবে ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে, আমাদের কিছু সূত্র মুখস্থ রাখা প্রয়োজন। যেমন আমরা গতি অধ্যায়ে বা বল অধ্যায়ে আমরা পড়েছি যে এফ সমান সমান এম এ। তো এই সূত্রটি আমরা সাধারণত জানি। তো তারপর আমরা যে সূত্রটি এখানে জানবো, গতি গতিশক্তি টি কে আমরা গতিশক্তি দ্বারা প্রকাশ করি। তো গতিশক্তি সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো এটা হচ্ছে গতিশক্তির সূত্র। এবং ভিতে হচ্ছে বিভব শক্তি। তো বিভব শক্তি সূত্র হচ্ছে mgh। এবং ক্ষমতা পি কে ক্ষমতা দ্বারা প্রকাশ করা হয়। আর ক্ষমতার সূত্র হচ্ছে যে mgh/t। আর একটা যে সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে কর্মদক্ষতার সূত্র। এটি হচ্ছে কর্মদক্ষতার সূত্র। তো কর্মদক্ষতার সূত্রটি হচ্ছে এখানে জিরো দ্বারা বোঝানো হয়েছে যে তার কার্যকর শক্তি, এবং অন দ্বারা বোঝানো হয়েছে যে তার মোট প্রদত্ত শক্তি, এবং তার সাথে আমরা 100 গুণ করলে মোট তার আর কর্মদক্ষতা পেয়ে যাব। তো মোটামুটি এই সূত্রগুলোই দিয়ে অঙ্ক এই অধ্যায়ে এসে থাকে। তো আমরা এবার কিছু উদাহরণ বা কিছু অঙ্কের সাহায্যে সেগুলো ভালোভাবে আরো বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা অঙ্কের সাহায্যে আমরা ভালোভাবে এটা বোঝার চেষ্টা করব। যেমন এখানে 10 নিউটন বল কোনো বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে 6 মিটার দূরে সরে গেল। কাজের পরিমাণ নির্ণয় করো। তো আমরা কাজ এখানে এই অধ্যায়টিতে এই কাজ সম্পর্কে যেহেতু কথা বলা হয়েছে, তো আমাদের এখানে কি বলতেছে, কাজের পরিমাণ নির্ণয় করো। আমরা কাজ সমান সমান আরেকটা আমাদের সূত্র জানা প্রয়োজন যে ডাব্লু সমান সমান এফ এস। তো এফ টি হচ্ছে বল আর এস টি হচ্ছে সরণ। তো এখানে কি বলা হয়েছে যে কাজের পরিমাণ নির্ণয় করো। তো আমরা এই অঙ্কটি এখন করব। তো আমরা এবার এই অঙ্কটি করি। তো আমরা এই সাইডে করতেছি। এটা খুবই সাধারণ একটি অঙ্ক। তো এখানে বলা হয়েছে, আমরা লিখি যে এখানে দেওয়া আছে যে 10 নিউটন বল এফ সমান সমান আমরা এখানে প্রশ্নে দেওয়া আছে যে 10 নিউটন বল, অর্থাৎ এফ সমান সমান 10 নিউটন বল, অর্থাৎ এফ সমান সমান 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এবং এখানে আমরা যে কাজের যে সূত্রটি জানি, ডাব্লিউ সমান সমান এফ এস। এস টি হচ্ছে সরণ। তো এখানে সরণ বলতে বোঝায় আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে সরণ বলে। অর্থাৎ একটা বস্তু যদি এখানে থাকে এবং এখান থেকে চলা শুরু করে এবং এখানে এসে থামে, এর সরল রৈখিক দূরত্ব বলতে বোঝানো হয়েছে তার এই যে সরল রেখা বরাবর যে দূরত্বটি, সেটাই হচ্ছে সরণ। আর এই যে এত দূর ঘুরে যে গাড়িটি এখানে আসলো, এরা আসলে তার অতিক্রান্ত দূরত্ব হতে পারে, কিন্তু সরণ হচ্ছে এটা যে সরলরৈখিক দূরত্ব। কোনো বস্তুর আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে বলা হয় সরণ। তো সরণ এখানে বলা হয়েছে যে প্রশ্নে বলা হয়েছে 6 মিটার বলা হয়েছে। তো আমরা জানি যে এস তে সরণ। তো এখানে সরণ হচ্ছে 6 মিটার। তো আমরা এখানে 6 মিটার দিয়ে দিলাম। এবার আমরা কি বের করব? আমরা বের করব যে কাজের পরিমাণ নির্ণয় করব। আমরা কাজের পরিমাণ নির্ণয় করব। তো কাজের পরিমাণ এখানে আমরা হট দিয়ে দেব।
তো তারপরে এবার লিখবো যে আমরা জানি যে ডাব্লিউ সমান সমান এফ এস। তো আমরা আগেই সূত্রটি জেনেছি যে ডাব্লিউ সমান সমান এফ এস, অর্থাৎ কাজের পরিমাণ। ডাব্লিউ কে কাজ দ্বারা প্রকাশ করা হয়, কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ডাব্লিউ সমান সমান এফ এস। তো এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটি খুব সহজেই করতে পারবো। তো ডাব্লিউ সমান সমান এফ এস, এফতে হচ্ছে বল, এফতে বল হচ্ছে 6 নিউটন। তো 6 নিউটন ইন্টু সরণ হচ্ছে 6 মিটার, অর্থাৎ 60। এখানে কাজের পরিমাণ জুল। তো আমরা এখানে দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে এই বস্তুটি মানে 10 নিউটন বল কোনো বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে 6 মিটার দূরে সরে গেলে কাজের পরিমাণ হচ্ছে 60 জুল। অর্থাৎ একটা বস্তুকে বল প্রয়োগ করা হলে সেটি 6 মিটার দূরে সরে যায় বলের দিকে, আর এর কৃত কাজের পরিমাণ হবে 60 জুল। তো তারপরে এবার আমরা আরেকটি উদাহরণের সাহায্যে এই অধ্যায়ের আরো কিছু সূত্র সম্বন্ধে ধারণা নেই। তো তারপরে আমরা 2 নম্বরে যে সমস্যাটি রেখেছি সেটা হচ্ছে 90 মিটার গভীরে খনি থেকে 50 কেজি লোহা তুলতে কত কাজ করতে হবে। তো আমরা এখান থেকে পাবো উচ্চতাটা পাবো, অর্থাৎ তার গভীরতা কত 90 মিটার, আর এবং খনির বস্তুটির ভর হচ্ছে 50 কেজি, লোহার তুলতে কত কাজ করতে হবে। তো আমরা জানি এই অঙ্কটি আমরা এই সাইডে করি। তো এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমে লিখবো যে আমরা জানি যে ডাব্লিউ সমান সমান এফ এস। তো আমরা সাইডে লিখি, এখানে তোমরাও লিখবা অঙ্ক করার ক্ষেত্রে সাইডে যে জিনিসগুলো লিখতে হয় বা যে জিনিসগুলো দেওয়া থাকে সেগুলো সাইডে এখানে দিয়ে লিখতে হয়। তো আমরা এখানে এফ সমান সমান জানি, আমরা জেনেছি যে এফ সমান সমান এম এ। তো আমরা এখানে দেখতেছি যে এফ রয়েছে, তো আমরা এফ এর পরিবর্তে আমরা যেহেতু জানি যে এফ সমান সমান এম এ, অর্থাৎ আমরা এফ এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ আমরা লিখলাম যে এম এ ইন্টু এস। এস যেহেতু এখানে প্রশ্নে বলা হয়েছে যে গভীরতা বা উচ্চতা। মনে করো একটা কুয়া, এটা হচ্ছে একটা মানে খনি ধরতে গেলে এটা একটা খনি, এবং খনি এটা হচ্ছে খনির উচ্চতা বলা হয় না, এটা গভীরতা মানে কতটুকু গভীর, আর এটাই হচ্ছে কুয়ার উচ্চতা। অর্থাৎ আমরা এস কে এইচ দ্বারা প্রকাশ করব, এম। আর যেহেতু এখানে এ এর মান আমরা জানি, আর এখানে এসটা আমরা এর পরিবর্তে এইচ লিখলাম, কারণ এটা উচ্চতা, এটা কুয়ার উচ্চতা বুঝিয়েছে, তাই আমরা এইচ দিলাম। তো আমরা এখানে প্রশ্নে দেখতে পাচ্ছি যে দেওয়া আছে যে এর গভীরতা 90 মিটার, অর্থাৎ আমরা এখানে পেয়েছি যে উচ্চতা কত 90 মিটার, এবং তার সাথে আমরা পেয়েছি তার আর ভর তো আমরা লিখলাম এম 50 কেজি। এবং আমরা জানি যে জি এর মান অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক, অর্থাৎ এর মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2, এটার একক। আর হ্যাঁ, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবা যে যে কোনো একক মানে যে কোনো কিছু লেখার পদার্থের ক্ষেত্রে তার এককটা লেখা জরুরি, এটা থেকেও তোমার পরীক্ষায় মার্ক কাটতে পারে। তো তারপরে এবার আমরা
কাজ যেহেতু বের করব, তো আমরা এটা ইকুয়াল হট দিয়ে দিলাম। অর্থাৎ এখানে আমরা মানগুলো বসিয়ে দিলেই আমাদের এই অ্যান্সারটি চলে আসবে। তো আমরা জানি যে ভর কত, 50 কেজি। তো আমরা 50 কেজি এখানে দিয়ে দিলাম, এবং তার সাথে অভিকর্ষ ত্বরণ মান হচ্ছে 9.8 আমরা দিয়ে দিলাম, এবং তার সাথে আর কি রয়েছে, উচ্চতা হচ্ছে 90 মিটার। তো আমরা এই কয়েকটি কে গুণ করে দিলে, গুণ করার জন্য ক্যালকুলেটর নিয়ে আসলাম। তো আমরা ক্যালকুলেটরটাকে অন করি, তো তারপরে আমরা গুণ করব। তো 50 ইন্টু 9.8 ইন্টু 90। তো এখানে কাজ মানে কাজের পরিমাণ আসে 44,100 জুল। অর্থাৎ অর্থাৎ 90 মিটার গভীর খনি থেকে 50 কেজি লোহা তুলতে কাজ করতে হবে এত জুল কাজ করতে হবে, তো তারপরে এবার আমরা পরবর্তীতে যে অঙ্কটি রেখেছি সেটা হচ্ছে একটা গতিশক্তি মানে দিয়ে এই সূত্রটি ব্যবহার করে আমাদের এই সমস্যাটি সমাধান করতে হবে। তো এবার আমরা এই সমস্যাটি সমাধান করি। তো এখানে দেওয়া আছে যে 70 কেজি ভরের একজন দৌড়বিদ গতিশক্তি হচ্ছে, তার গতিশক্তি দেওয়া রয়েছে যে 1715 জুল হলে এর বেগ নির্ণয় করতে বলেছে। তো আমরা এটা খুব সহজেই করে ফেলবো ইনশাআল্লাহ। তো আমরা এবার অঙ্কটা করি, কথা না বাড়িয়ে। তো এখানে প্রথমে আমরা লিখব যে আমরা জানি এখানে কি বলা হয়েছে, গতিশক্তি কি বেগ নির্ণয় করতে বলেছে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করব যে আসলে এটা সব ক্ষেত্রেই, গণিতের ক্ষেত্রে আমাদের এটা দেখা উচিত যে, মনে করো সাপোজ তোমাকে আমি কোনো কিছু তৈরি, মানে একটা বাড়ি তৈরি করতে দিলাম। বাড়ি তৈরি করার আগে তো তোমার বিভিন্ন জিনিসপত্র প্রয়োজন। সেই রকম তোমাকে একটা অঙ্ক করার ক্ষেত্রে কিছু জিনিস প্রয়োজন। সেগুলো থাকবে কোথায়? সেগুলো থাকবে তোমার প্রশ্নে। তো প্রশ্নে তুমি দেখবা যে কোন মানে কি কি জিনিসগুলো রয়েছে এবং কি কি জিনিস তোমাকে বের করতে হবে, সেই অনুযায়ী তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে এবং সেখান থেকে তোমাকে অ্যান্সার বের করতে হবে। তো আমরা দেখি যে এখানে রয়েছে কি দেওয়া আছে, ভর দেওয়া আছে এবং গতিশক্তি দেওয়া আছে। এর বেগ নির্ণয় করতে পারবো, বেগ নির্ণয় করতে বলেছে। তো আমরা যদি একটু বিবেচনা করি তাহলে আমরা অঙ্কটা করি। এবার বিবেচনা করলেই যে পাবো যে টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ এখানে ভি অর্থাৎ বেগটা রয়েছে, গতিশক্তির সূত্রে মানে বেগ রয়েছে, তাই আমরা এটাকে পক্ষান্তর করে আমরা এটা বেগ নির্ণয় করতে পারি। আবার যেমন আমরা যদি এই সূত্রের মধ্যে, বিভব শক্তি সূত্রের মধ্যে যদি এইচ দেওয়া না থাকে, তাহলে এইচটাকে আমরা এই সবগুলোর মান, এইচ বাদে সবগুলোর মানে যদি দেওয়া থাকে, তাহলে আমরা এইচের মানটা পক্ষান্তর করে বের করতে পারি। অর্থাৎ সেইভাবে আমাদের চিন্তা করতে হবে। তো আমরা জানি, আমরা কি জানি, টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তো এবার আমরা এখানে যে বিষয়গুলো রয়েছে, সেখানে প্রশ্নে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আমরা তুলব। তো এখানে দেওয়া আছে ভর হচ্ছে কত, 70 কেজি। ভর 70 কেজি এবং এর গতিশক্তি দেওয়া আছে যে 1715 জুল হলে এর বেগ নির্ণয় করো। তো এটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। তো এখানে দেখো টিতে আছে গতিশক্তি, আর প্রশ্নে বলা হয়েছে যে দৌড়বিদের গতিশক্তির কথা এখানে বলা হয়েছে। তো গতিশক্তি হচ্ছে এত, অর্থাৎ আমরা টি ইকুয়াল আমরা লিখতে পারি 1715। তো আমরা এটা লিখে ফেললাম 1715 ইকুয়াল হাফ এম এর মান কত, এম তে ভর, এখানে ভর দেওয়া আছে 70 কেজি,
তো আমরা এখানেও লিখেছি যে 70 কেজি, তো 70 কেজি আমরা এখানে লিখলাম। আর ভি এর মান যেহেতু দেওয়া নাই, এটা আমরা এইভাবেই দেখে দেবো। তো তারপর এবার আমরা পক্ষান্তরের কাজ শুরু করে দেব। তো এখানে এই টুটা গুণ অবস্থায় রয়েছে, না ভাগ অবস্থায় রয়েছে, যার কারণে তার দিক মানে তার যদি এই দিকে যায়, এই দিকে চলে আসে, তাহলে তার এই সংখ্যাটির সাথে গুণ হবে। অর্থাৎ টু এর পাশে এই দিকে রয়েছে ভাগ অবস্থায়, এবং এই দিকে গেলে তার মানে গুণ হয়ে যাবে। অর্থাৎ 1715 ইন্টু 2 ইকুয়াল 70 ইন্টু ভি স্কোয়ার। তো তারপর এবার এই টুটা এটার সাথে গুণ হয়ে যাবে। এবার 70টা এখানে আছে গুণ অবস্থায়, তারপরে এইদিকে এসে ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি একেবারেই লিখি তাহলে ভি স্কোয়ার আর ইকুয়াল 1715 ইন্টু 2 ইকুয়াল হচ্ছে 70। তো তারপর এবার আমরা এর মানটা ক্যালকুলেটরের সাহায্যে বের করব। তো দেখি কত আসে। তো এখানে আমরা ব্র্যাকেট ইউজ করব। তো ব্র্যাকেট ইউজ করলে কি হয়, ব্র্যাকেট ইউজ করলে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কমে যায়। তো 2 ইন্টু 70, তো এখানে আসে কত 49। তো 49 আসে এখানে মানে অ্যান্সারটি। তো এখানে যেহেতু স্কোয়ার রয়েছে, এদিকে আসলে স্কোয়ারটি রুট হয়ে যায়, তো এখানে এসে রুট হয়ে গেছে। এবং আমরা এভাবেও রেখে দিতে পারি, বা এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে পয়েন্ট আকারেও লিখতে পারি। তো তোমাদের মন যে এরকম ভাবে রাখতে তোমরা পছন্দ করো, সেভাবে রেখে দিবা, সমস্যা নেই কোনো। তো তারপর এবার আমরা 4 নম্বর অঙ্কটিতে আসি। তো 4 নম্বর অঙ্কটিতে এখানে বলা হয়েছে যে ইমনের ভর 40 কেজি আর আর তমার ভর 30 কেজি। একটি দৌড় প্রতিযোগিতায় ইমন এত বেগে 7 m/1 বেগে এবং তমা 8 m/1 বেগে দৌড়ায়, এবং দৌড়ার সময় কার গতিশক্তি বেশি ছিল। তো কার গতিশক্তি বেশি ছিল তা আমরা অঙ্কের মাধ্যমে প্রমাণ করে দেব। তো আমরা এবার এই অঙ্কটি করি। চলুন দেখি প্রশ্নে কি কি দেওয়া রয়েছে। তার আগে আমরা সুন্দর করে লিখি যে 4 নাম্বার, যেহেতু প্রশ্নটি যেহেতু 4 নাম্বার, এবার নাম্বার দিয়ে লিখি। তো আমরা এখানে লিখবো, আমরা এখানে কি মানে বের করতে বলেছে গতিশক্তি কার বেশি। তো আমরা লিখবো এখানে কি কি দেওয়া রয়েছে সেই জিনিসগুলো আগে আমরা এখানে উঠাবো, খাতায় উঠাবো। তো এখানে রয়েছে ইমনের ভর আর 40 কেজি, ইমনের ভর 40 কেজি। তো আমরা এখানে লিখলাম এম অন 40 কেজি, এবং তারপর তমার ভর কত আছে, তমার ভর আছে 30 কেজি। তো আমরা M2 লিখলাম 30 কেজি, এবং এখানে দেওয়া আছে যে ইমনের বেগ হচ্ছে 7 m/1, অর্থাৎ ভি অন ইকুয়াল 7 m/1। আমরা এটা পেলাম ইমনের যে বেগ 7 m/1 থেকে, এবং তারপর তমা 8 m/1 বেগে দৌড়ায়। তো V2 ইকুয়াল 8 m/1। তো এবার আমাদের কার গতিশক্তি বেশি সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো আমরা এটা নির্ণয় করব। তো এখানে লিখবো যে আমরা জানি T সমান হাফ mv স্কয়ার। তো আমরা প্রথমে বের করব কার আর ইমনের গতিশক্তি। লিখবো যে ইমনের গতিশক্তি সমান হাফ mv স্কয়ার, m অন ভি অন স্কয়ার। কারণ এটা ইমনের ভর হচ্ছে 40 কেজি, m অন
এবং ইমনের বেগ হচ্ছে 7 ms ইনভার্স অন অর্থাৎ ভি অন। এবার আমরা মানগুলো বসাই কত এম অন 40 ইন্টু ভি কত, ভি হচ্ছে 7 স্কোয়ার। তো আমরা এবার দেখি কত আসে। তো এবার সম্ভবত আসবে এবার 7 স্কোয়ার ইন্টু 40 ভাগ 2। তো এখানে আসে 980 গতিশক্তি জুল। তো তো এখানে আমরা আরেকবার এই অঙ্কটি বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমরা কি করেছি, যে প্রশ্নটি লক্ষ্য করছি যে প্রশ্নের মধ্যে কি কি রয়েছে। তো প্রশ্নের মধ্যে এখানে রয়েছে ইমনের ভর অর্থাৎ m1 দেওয়া আছে এবং তমার ভর m2 দেওয়া আছে। তারপরে মানে দৌড় প্রতিযোগিতায় তাদের যে বেগটা রয়েছে সেটা দেওয়া রয়েছে এবং এটার সাহায্যে আমরা গতিশক্তি নির্ণয় করতে পারি। তো আমরা এখানে গতিশক্তির সূত্রটি বসালাম যে হাফ mv স্কোয়ার। তো হাফ mv স্কোয়ার বসার পর আমরা এম অন অর্থাৎ যেহেতু আমরা প্রথমে ইমনের গতিশক্তি নির্ণয় করতে যাচ্ছি, তাই আমরা প্রথমে ইমনের ভর এবং বেগ দ্বারা আমরা ইমনের গতিশক্তি নির্ণয় করলাম। তো তারপরে এবার আমরা আসি যে তমার গতিশক্তি তো একই সূত্র আমরা প্রয়োগ করব, কিন্তু এর মান হলো মানে m2 হবে এবং v2 স্কয়ার হবে। তো এবার আমরা m2 অর্থাৎ m2 আমরা এখানে রয়েছে 30 কেজি। তো আমরা 30 কেজি এখানে দিয়ে দিলাম 30 কেজি এবং v2 হচ্ছে 8 ms ইনভার্স অন অর্থাৎ আমরা দিয়ে দিলাম 8 ms ইনভার্স অন। তো এবার আমরা ক্যালকুলেটর সাহায্যে দেখি কত আসে। তো এখানে আসে 8 স্কয়ার ইন্টু 32। তো এখানে আসে 960 জুল অর্থাৎ এখানে আমরা পেলাম হচ্ছে 960 জুল শক্তি পেলাম। তো এটাই হচ্ছে তমার গতিশক্তি। তো আমরা এই সূত্রগুলো প্রয়োগের সাহায্যে খুব সহজেই এগুলো গতিশক্তি নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা ইমনের গতিশক্তির সূত্র ব্যবহার করে এবং যে যাবতীয় যে বিষয়গুলো আমরা তুলেছি সেগুলো বসিয়ে দিয়ে আমরা তার গতিশক্তি নির্ণয় করেছি এবং তমার গতিশক্তি আমরা সেম সূত্র বসাইছি, কিন্তু m2 v2 অর্থাৎ m2 এবং v2 এই মান দুটো দ্বারা তোমার ভর এবং বেগ দ্বারা তার গতিশক্তিটি নির্ণয় করছি। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে কার গতিশক্তি বেশি, হচ্ছে ইমনের গতিশক্তি বেশি। আমরা নিচে লিখে দেব যে কার গতিশক্তি বেশি, অতএব ইমনের গতিশক্তি বেশি। আমরা এবার দেখিয়েও দিতে পারি যে এরা আমরা এগুলোর নাম দিতে পারি যে এম মানে এটা থাক, ওগুলো দেওয়ার দরকার নেই। তো এটাই লিখে দিলে হয়ে যাবে। তো তারপর এবার আমরা 5 নম্বর যে অঙ্কটি দেখেছি, তো আমরা সেটা এবার দেখব। তো ভূমি থেকে 100 মিটার উঁচুতে থাকা 0.25 কেজি ভরের একটি আম বৃন্তচ্যুত করার জন্য একটি ছেলে এত বেগে একটি টিল ছড়ে ঝুলন্ত অবস্থায় আমটির
বিভব শক্তি নির্ণয় করতে বলেছে। তো আমরা বিভব শক্তি নির্ণয় এর সূত্র নিশ্চয়ই আমরা জানি। তো আমরা এবার এই অঙ্কটি করব। তো আমরা এখানে প্রথমে লিখব যে কয় নম্বর অঙ্ক, 5 নম্বর। তো এখানে আমরা দেখব যে কি কি জিনিসগুলো প্রয়োজন। আর এখানে বিভব শক্তি নির্ণয় করতে বলেছে, যার কারণে আমরা এখানে খুব সরলভাবে এই অঙ্কটি করতে পারি। যেমন এখানে লিখতে পারি আমরা জানি বিভব শক্তি সমান সমান কি, ভি সমান সমান mgh। তো এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। তো আমরা এখানে যে যে প্রশ্নে যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলো এখানে তুলব এক সাইডে। তো এখানে কি কি বিষয় দেওয়া আছে আমরা লক্ষ্য করি একটু। 10 মিটার উচ্চতা দেওয়া আছে, তো উচ্চতা 10 মিটার দেওয়া আছে। তো আমরা 10 মিটার এখানে লিখে দিলাম। তো তারপরে আমাদের জি এর মান আমরা তো জানি, জি এর মান সব সময় 9.8 এ থাকে। 8 এটা ধ্রুবক থাকে, মেশিন বার্স 2। তো তারপরে এবার আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে তার ভর, অর্থাৎ m সমান সমান 0.25 কেজি। তো তারপরে আর কিছু জিনিস এখানে লক্ষ্য করা যায় না। তো এগুলো দ্বারাই আমরা আমটির বিভব শক্তি নির্ণয় করতে পারবো। তো আমরা এখানে এবার মানগুলো বসিয়ে দেই যে এম হচ্ছে কত 2.5 এবং জি কত 9.8 এবং এম হচ্ছে 10, উচ্চতা 10 মিটার। তো আমরা এবার দেখি যে আমাদের অ্যান্সার কত আসে। তো 0.25 ইন্টু 9.8 ইন্টু 10। তো এখানে বিভব শক্তি আসে যে 245 জুল বিভব শক্তি। তো ভূমি থেকে 10 মিটার উচ্চতায় থাকা এবং 0.25 কেজি ভরের একটি আম তার ঝুলন্ত অবস্থায় আমটির বিভব শক্তি হচ্ছে 245 জুল। তো তারপরে এবার আমরা আরেকটি